ওয়েলকাম টিডব্লিউএস একাডেমি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব সিডিপির কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। এর আগে আমাদের ছখানা যে ক্লাসগুলো রয়েছে সেখানে অবশ্যই তোমরা লক্ষ্য করেছো যে আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে আমরা সেখানে আলোচনাও করেছি 2024-এর টেট সম্ভাবনাকে লক্ষ্য করে। 2024-এর টেট হতে পারে এই সম্ভাবনাকে লক্ষ্য করে আমরা যে ধরনের প্রশ্ন হতে পারে বা যেখান থেকে আমরা কনসেপ্ট তৈরি করতে পারি এই ধরনের সিডিপি কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আমরা প্রতি ক্লাসে আমরা কিন্তু আলোচনা করছি। চলো আজকে আমরা শুরু করি। আজকে আমাদের ক্লাস নম্বর হচ্ছে 7 নম্বর ক্লাস। এইখানে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আবারও আলোচনা করব। তার আগে আমাদের দেখে নাও টিডব্লিউএস একাডেমি যে পরীক্ষা প্রস্তুতি ব্যাচ 2024 কিন্তু শুরু হয়েছে অলরেডি। সেখানে আমাদের অ্যাপে কিন্তু আমাদের পেইড কোর্স শুরু হয়েছে এক্সপার্ট টিচার দিয়ে, এবং পিডিএফ মক টেস্ট সবগুলোই কিন্তু সেখানে 16 আগস্ট থেকে শুরু হয়েছে। চলো 1 নম্বর শুরু করো। 1 নম্বর প্রশ্ন, একটি শিশু মেঝেতে পড়ে গিয়ে মেঝের ওপর রাগ করে ক্রমাগত আঘাত করতে থাকে। পিয়াজের তত্ত্ব অনুসারে শিশুটির মধ্যে কোন ধরনের চিন্তনের প্রতিফলন দেখা যাচ্ছে? একটি শিশু মেঝেতে পড়ে গিয়ে মেঝের ওপর ক্রমাগত রাগ করে আঘাত করতে থাকে। পিয়াজের যে তত্ত্ব রয়েছে সেই তত্ত্ব, এটা তথ্য হবে না তত্ত্ব, কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি বা যেটাকে আমরা বলি জিন পিয়াজেটের থিওরি, সেই জিন পিয়াজেটের থিওরি অনুসারে কোন ধরনের চিন্তা শিশুদের মধ্যে দেখা যাচ্ছে? উত্তর হবে সর্বপ্রাণবাদমূলক চিন্তন। এটা শিশুদের মধ্যে দেখা যায় যে মেঝেতে পড়ে গিয়ে মেঝের উপর ক্রমাগত আঘাত করতে থাকা। জিন পিয়াজেটের মতে শিখন প্রক্রিয়ায় প্রাক সক্রিয়তার স্তরের বয়সসীমা কত, স্থায়িত্বকাল কত? 2 বছরের পর থেকে 7 বছর, জন্মের পর থেকে 2 বছর, 7 থেকে 11 বছর, 11 বছরের পর। জিন পিয়াজেটের মতে শিখন প্রক্রিয়ায় প্রাক সক্রিয়তা স্তরের স্থায়িত্বকাল কত? জিন পিয়াজেটের যে স্কিমার পরিবর্তন কেমন ভাবে হয় তিনি তার তত্ত্বে দেখিয়েছেন 4টি স্তরের মাধ্যমে শিশু জন্ম অবস্থা থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত স্কিমার পরিবর্তন কেমন ভাবে কোন স্তরে কোন বৈশিষ্ট্যের মাধ্যমে স্কিমার পরিবর্তন হচ্ছে তা তিনি দেখিয়েছেন। সেখানে যে প্রাক সক্রিয়তার স্তরের স্থায়িত্বকাল সেটা হচ্ছে 2 থেকে 7 বছর। 2 থেকে 7 বছর পর্যন্ত হচ্ছে জিন পিয়াজেটের শিখন প্রক্রিয়া প্রাক সক্রিয়তার স্তরের স্থায়িত্বকাল। 3 নম্বর দেখো, সামাজিকীকরণের সূচনা কোথায় হয়? সিটেটে আসা প্রশ্ন, অনেক সহজ প্রশ্ন। অনেকে আবার প্রশ্ন এটা করবে যে এত সহজ প্রশ্ন স্যার আমাদের আসে না। আগে সহজ প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করো, অভ্যাস করো। অনেক সময় দেখা যায় পরীক্ষায় কিন্তু আবার সহজ প্রশ্নগুলোই তোমাকে বিপাকে ফেলতে পারে। ওই জন্য সহজ বা কঠিন যাই প্রশ্ন হোক না কেন, প্রশ্ন তো প্রশ্নই হয়, সেখানে সবগুলোই গুরুত্ব দিয়ে করা উচিত। সামাজিকীকরণের সূচনা কোথায় হয়? উত্তর অবশ্যই দেখো, উত্তর পরিবারে হবে। সামাজিকীকরণের সূচনা পরিবার থেকে হবে, কারণ শিশু অবস্থায় শিশু পরিবারের বয়স্কদের কাছ থেকে অনেক সামাজিক আচরণ কিন্তু তারা শিখে থাকে। 4 নম্বর দেখো, ভুলে যাওয়া সব থেকে উৎকৃষ্ট ব্যাখ্যা কোনটি? ভুলে যাওয়ার সবচেয়ে উৎকৃষ্ট ব্যাখ্যা কোনটি? দীর্ঘ সময়ের ব্যবধান, মনে রাখার ক্ষমতার ন্যূনতা, শিক্ষা দান ও গ্রহণের সময় কিছু বাধা সৃষ্টি হওয়া, কোনো ব্যাপারে মনে দমে যাওয়া। ভুলে যাওয়ার সব থেকে উৎকৃষ্ট ব্যাখ্যা কোনটি? আমরা কোনো কিছু যে ভুলে যাওয়াই তার সর্বোৎকৃষ্ট ব্যাখ্যা হচ্ছে শিক্ষা দান ও গ্রহণের সময় কিছু বাধা সৃষ্টি হওয়া। এটা হচ্ছে উৎকৃষ্ট ব্যাখ্যা। 5 নম্বর দেখো, সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে নিচের কোনটি নিয়ন্ত্রক? সক্রিয় অনুবর্তনটা কোন স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে? অনেকে এটা গুলিয়ে ফেলে যে প্রাচীন অনুবর্তনে প্যাভলভের কোন স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে এবং কেন্দ্রীয় মানে সক্রিয় অনুবর্তনে কোন স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে, এটা অনেকে গুলিয়ে ফেলে। আজকে দেখে নাও সঠিক করে যে সক্রিয় অনুবর্তন তন্ত্রে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে, এবং প্রাচীন অনুবর্তন তত্ত্বে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কিন্তু সেখানে কাজে লাগে। সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তা হচ্ছে স্কিনার। সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তাকে স্কিনার, এবং স্কিনারের এই যে অনুবর্তন তত্ত্ব এটাকে আরেক নামে বলা হয় অপারেন্ট অনুবর্তন তত্ত্ব, আরেক নামে বলা হয় টাইপ 2 শিখন। আর একটা সক্রিয় অনুবর্তন তত্ত্ব যে প্রাণীর উপরে পরীক্ষা করা হয়েছিল, ইঁদুরের উপরে পরীক্ষা করা হয়েছিল, এবং
সক্রিয় অনুবর্তন তত্ত্বে যে উদ্দীপক কখন উপস্থাপন করা হয়? সক্রিয় অনুবর্তন তত্ত্বে উদ্দীপক উপস্থাপন করা হয় প্রতিক্রিয়া করার পর, আর প্রাচীন অনুবর্তনে আগে উদ্দীপক তারপর প্রতিক্রিয়া। 6 নম্বর দেখো, থর্নডাইকের মতে শিখন কিসের ওপর বেশি নির্ভর করে? দৈহিক প্রস্তুতির ওপর, মানসিক প্রস্তুতির উপর, সামাজিক প্রস্তুতির উপর, নৈতিক প্রস্তুতির উপর। থর্নডাইকের যে তত্ত্ব তার নাম কি বলতে পারবে? থর্নডাইকের যে তত্ত্ব, শিখন তত্ত্ব, সেটা হচ্ছে প্রচেষ্টা ও ভুল তত্ত্ব। সেখানে তিনি 8খানা সূত্রের কথা বলেছিলেন, তার মধ্যে 3টি হচ্ছে মুখ্য সূত্র, 8টি হচ্ছে গণসূত্র। থর্নডাইক কোন প্রাণীর উপর পরীক্ষা করেছিলেন? বিড়ালের উপর পরীক্ষা করেছিলেন। টাইম কার্ভ লেখচিত্র কখন ব্যবহার, কোন তত্ত্ব অনুবর্তন তত্ত্বে ব্যবহার করা হয়, বা কোন শিখন তত্ত্বে? প্রচেষ্টা ভুল তত্ত্বে। থর্নডাইকের মতে শিখন বেশি নির্ভর করে মানসিক প্রস্তুতির ওপর। মানসিক প্রস্তুতির ওপর কিন্তু সবচেয়ে বেশি নির্ভর করে, অর্থাৎ কোনো কিছু শেখার জন্য মানসিক প্রস্তুতি কিন্তু অবশ্যই আমাদের দরকার হয়। 7 নম্বর দেখো, একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখা, ছাত্রদের মধ্যে শেখার আগ্রহ তৈরি করা, ছাত্রদের শিক্ষণীয় বিষয়কে বোঝাতে তাদের ক্ষমতার পরিমাপ করা, ছাত্র শিক্ষকের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা। কোনটি? শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি হবে? সেটি হচ্ছে যে ছাত্রদের মধ্যে শেখার আগ্রহ তৈরি করা। এটা হচ্ছে একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। যদি একজন শিক্ষক তার শিক্ষার্থীদের মধ্যে শেখার আগ্রহ তৈরি করতে পারে, তাহলে কঠিন থেকে কঠিনতর বিষয়বস্তু কিন্তু তারা আয়ত্ত করতে পারবে। শুধুমাত্র আগ্রহ যদি থাকে, বা আগ্রহ, শেখার আগ্রহ যদি তাদের মধ্যে তৈরি করা যায়। 8 নম্বর দেখো, যখন কোনো অভিজ্ঞতাকে পুনরুদ্ধার করার জন্য শিক্ষার্থীর সক্রিয় মানসিক প্রচেষ্টার প্রয়োজন হয় না, তখন তাকে কি বলে? ক্ষণস্থায়ী স্মৃতি, সক্রিয় স্মৃতি, তাৎক্ষণিক স্মৃতি, নিষ্ক্রিয় স্মৃতি। যখন পুনরুদ্ধার করার জন্য শিক্ষার্থীর সক্রিয় মানসিক প্রচেষ্টার প্রয়োজন হয় না, অর্থাৎ মনে করার জন্য সক্রিয়তার প্রয়োজন হয় না, তখন সেই স্মৃতিকে আমরা কি স্মৃতি বলবো? সেই স্মৃতিকে আমরা কি স্মৃতি বলবো? উত্তর করবে। সেই স্মৃতিকে বলা হয় সক্রিয় স্মৃতি। সেই স্মৃতিকে বলা হয় সক্রিয় স্মৃতি। 9 নম্বর দেখো, সমস্যা প্রতিকারে শিক্ষকের কোন কাজটি অবশ্যই করা দরকার? সমস্যা সম্পর্কে শিক্ষার্থীর সঙ্গে কথা বলা, সমস্যাকে উপেক্ষা করা, নাকি সমস্যাকে ছোট করে দেখা? এখানে ছোট করে দেখা কোনটি হবে? উত্তর কি হবে বলবে সবাই? উত্তর কি হবে? উত্তর হবে এ, সমস্যা সম্পর্কে শিক্ষার্থীর সঙ্গে কথা বলা। শিক্ষার্থীর কোনো সমস্যা যদি হয়, শিক্ষকের প্রথম কাজ হচ্ছে শিক্ষার্থীর সঙ্গে কথা বলা। ব্লুম ট্যাক্সোনমি এর কগনিটিভ ডোমেইনে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ স্তর কোনটি হবে? ব্লুম ট্যাক্সোনমির কগনিটিভ ডোমেইনে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ স্তর কোনটি হবে? ট্যাক্সোনমির যে শ্রেণী বিভাগ রয়েছে সেখানে ভালো করে লক্ষ্য করো, কোনটি হবে? উত্তর কি হবে? দেখো, উত্তর হবে জ্ঞান, বোধ, প্রয়োগ, বিশ্লেষণ, মূল্যায়ন, সৃষ্টি। অর্থাৎ জ্ঞান, বোধ, প্রয়োগ এটা সর্বনিম্ন স্তর। জ্ঞান সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরের দিকে আসছে, একদম শেষে হচ্ছে সৃষ্টি, ক্রিয়েটিভ যেটা বলা হয়। মূল্যায়নের প্রাথমিক উদ্দেশ্য হওয়া উচিত। মূল্যায়নের প্রাথমিক উদ্দেশ্য কেমন হওয়া উচিত? উত্তর করো সবাই, মূল্যায়নের প্রাথমিক উদ্দেশ্য কেমন হবে? মূল্যায়নের প্রাথমিক উদ্দেশ্য অর্থাৎ কোনো কিছু যে মূল্যায়ন করা, শিক্ষার্থীদের যে একাডেমিক বিভিন্ন পারদর্শিতার যে মূল্যায়ন করা, সেগুলো কেমন হবে? সম্পর্কিত ধারণাগুলি সম্পর্কে শিক্ষার্থীদের স্বচ্ছতা ও বিভ্রান্তিগুলি বোঝা, অর্থাৎ রিলেটিভ যে বিষয়গুলো রয়েছে, বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে সেগুলি সম্পর্কে শিক্ষার্থীদের স্বচ্ছতা কতটা সে পরিষ্কারভাবে বুঝতে পেরেছে এবং কোথায় তার দুর্বলতা রয়েছে, কনফিউশন রয়েছে, সেগুলো ভালো করে বোঝাই হচ্ছে মূল্যায়নের প্রাথমিক উদ্দেশ্য হওয়া উচিত। মূল্যায়ন হলো গুণগত,
পরিমাণগত, গুণগত পরিমাণগত উভয়, কোনোটিই নয়। মূল্যায়ন কেমন, গুণগত নাকি পরিমাণগত নাকি গুণগত পরিমাণগত উভয়? মূল্যায়ন ইভলিউশন যেটা হচ্ছে অবশ্যই সেটা হচ্ছে গুণগত ও পরিমাণগত উভয়ই হচ্ছে মূল্যায়ন প্রক্রিয়ার মধ্যে পড়ছে। 13 নম্বর দেখো, মূল্যায়ন একটি বিচ্ছিন্ন প্রক্রিয়া, নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, কেবলমাত্র গুণগত প্রক্রিয়া, কেবলমাত্র পরিমাণগত প্রক্রিয়া, কোনটি? মূল্যায়ন একটি কি ধরনের প্রক্রিয়া? মূল্যায়ন একটি কি ধরনের প্রক্রিয়া? বিচ্ছিন্ন প্রক্রিয়া, নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া নাকি কেবলমাত্র গুণগত প্রক্রিয়া, পরিমাণগত, কোনটি? মূল্যায়ন অবশ্যই নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। মূল্যায়ন ইভলিউশন প্রসেস যেটা সেটা হচ্ছে নিরবিচ্ছিন্ন হবে। 14 নম্বর দেখো, 14 নম্বর দেখার আগে আমাদের সেপ্টেম্বরের যে ক্লাস রুটিন রয়েছে, যারা প্রাইমারি টেট ছাড়া অন্যান্য পরীক্ষা দিচ্ছ তাদের যে ক্লাস রুটিন আমাদের ইউটিউব চ্যানেলে সোম থেকে শনিবার পর্যন্ত বিভিন্ন স্যার ম্যাডাম রয়েছেন, সেখানে বিভিন্ন টপিকের উপরে আমাদের কিন্তু লাইভ ক্লাস রয়েছে, ফ্রি লাইভ ক্লাস তোমরা কিন্তু এখানে করতে পারো। 14 নম্বর দেখো, নিচের কোনটি ব্লুম কর্তৃক প্রদত্ত মূল্যায়নের ত্রিভুজের অন্তর্ভুক্ত নয়? বেঞ্জামিন ব্লুম যে মূল্যায়ন ত্রিভুজের কথা বলেছিলেন সেই ত্রিভুজের মধ্যে অন্তর্ভুক্ত নয় কোনটি? উত্তর করার চেষ্টা করো। মূল্যায়ন ত্রিভুজে ব্লুম কর্তৃক মূল্যায়ন ত্রিভুজের মধ্যে অন্তর্ভুক্ত নয় কোনটি? উত্তর করার চেষ্টা করো। উত্তর হবে, দেখো উত্তর হবে কার্যকারিতা নির্ণয়। কার্যকারিতা নির্ণয় কিন্তু ব্লুম কর্তৃক যে ত্রিভুজ রয়েছে সেখানে কার্যকারিতা নির্ণয় নেই, সেখানে শিক্ষার লক্ষ্য আর রয়েছে শিখন অভিজ্ঞতা, মূল্যায়ন পদ্ধতি এগুলোও কিন্তু রয়েছে। মূল্যায়নের উদ্দেশ্য কি? মূল্যায়নের উদ্দেশ্য কি? ইভলিউশনের উদ্দেশ্য কি হবে? দেখো ভালো করে লক্ষ্য করো, মূল্যায়নের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার উদ্দেশ্য কতটা কার্যকরী হলো তা নির্ণয় করা। মূল্যায়নের উদ্দেশ্য অর্জিত জ্ঞানের কার্যকারিতা নির্ণয় করা, অর্থাৎ অর্জিত সে কতটুকু জ্ঞান যে যে জ্ঞানগুলো সে পেল, যে অর্জিত জ্ঞান সে শ্রেণীকক্ষ বা বই থেকে পেল তার কার্যকারিতা নির্ণয় করা। আচরণের পরিমাণগত গুণগত পরিবর্তনে মূল্যমান নির্ধারণ করা, অর্থাৎ উপরের সবগুলি হচ্ছে উত্তর। মূল্যায়নের উদ্দেশ্য হচ্ছে উদ্দেশ্য কতটা কার্যকরী হলো, জ্ঞানের কার্যকারিতা কতটুকু, পরিমাণগত গুণগত পরিমাণগত পরিবর্তনের প্রক্রিয়া। মূল্যায়নের প্রথম পর্যায় কি? মূল্যায়নের প্রথম পর্যায়ে আচরণগত উদ্দেশ্য স্থাপন, অভিক্ষা গঠন, শিক্ষার লক্ষ্য নির্ধারণ, পরিমাপ কৌশল নির্বাচন। মূল্যায়নের প্রথম পর্যায় কোনটি? মূল্যায়নের প্রথম পর্যায় হচ্ছে কি? ভালো করে লক্ষ্য করো, মূল্যায়নের প্রথম পর্যায় কি? উত্তর হবে কি? শিক্ষার লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে। মূল্যায়নের প্রথম পর্যায় হচ্ছে শিক্ষা, আমি যে শিক্ষাটা গ্রহণ করছি আমাদের শিক্ষার প্রাথমিক লক্ষ্যটা নির্ধারণ করা, এটা হচ্ছে আমাদের প্রাথমিক কাজ। মূল্যায়ন সম্পর্কে একটুখানি দেখে নাও। অধ্যাপক বেঞ্জামিন ব্লুম শিক্ষার উদ্দেশ্য, শিখন অভিজ্ঞতা, শিক্ষার উদ্দেশ্য, শিখন অভিজ্ঞতা ও মূল্যায়নের মধ্যে একটা সম্পর্ক ত্রিভুজের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। সেই ত্রিভুজটা হচ্ছে এরকম: শিক্ষার লক্ষ্য, শিখন অভিজ্ঞতা এবং মূল্যায়ন পদ্ধতি। এই ত্রিভুজের মাধ্যমে তিনি ব্যাখ্যা করেছেন বেঞ্জামিন ব্লুম। এবং প্রথমে শিক্ষার লক্ষ্য এই অনুযায়ী প্রথমে শিক্ষার লক্ষ্য নিরূপণ করা হয়। শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য শিক্ষার্থীদের সম্মুখে কতগুলি সুনির্বাচিত শিখন অভিজ্ঞতা স্থাপন করা হবে। বিভিন্ন কৌশলের সাহায্যে শিক্ষার লক্ষ্য, শিখন অভিজ্ঞতাগুলির কার্যকারিতা যাচাই করা হবে। নিচের কোনটি সঠিক? মূল্যায়ন থেকে পরিমাপের পরিধি অধিক বিস্তৃত, পরিমাপের থেকে মূল্যায়নের পরিধি অধিক বিস্তৃত। ভালো করে পড়ে উত্তর করবে, কারণ তাড়াহুড়ো করলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিচের কোনটি সঠিক? উত্তর হবে কি? পরিমাপের থেকে মূল্যায়নের পরিধি অধিক বিস্তৃত।
প্রথমে হচ্ছে একটা মূল্যায়ন প্রক্রিয়া, প্রথমে হচ্ছে পরিমাপ থাকে, মনে করো একটা সার্কেল দিয়ে যদি আমি বোঝাই, প্রথমে পরিমাপ, তারপরে হচ্ছে অ্যাসেসমেন্ট, তারপরে হচ্ছে আমাদের মূল্যায়ন। এটা সবচেয়ে ছোট পরিমাপ, তারপরে অ্যাসেসমেন্ট, তারপরে হচ্ছে মূল্যায়ন, অর্থাৎ মূল্যায়নটা বিস্তৃত প্রক্রিয়া। 18 নম্বর দেখো, নিচের কোনটি পরিমাপের বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি পরিমাপের বৈশিষ্ট্য নয়? পরিমাপ তাৎক্ষণিক প্রক্রিয়া, পরিমাপ নৈর্ব্যক্তিক, পরিমাপ হলো সামগ্রিক প্রক্রিয়া, পরিমাপের পরিধি সংকীর্ণ, কোনটি? পরিমাপের বৈশিষ্ট্য নয় চেয়েছে এখানে, তাই উত্তর হবে সামগ্রিক প্রক্রিয়া নয়। তাৎক্ষণিক প্রক্রিয়া, পরিধি সংকীর্ণ, নৈর্ব্যক্তিক এটাও হতে পারে, কিন্তু সামগ্রিক প্রক্রিয়া নয়। সামগ্রিক প্রক্রিয়া হচ্ছে মূল্যায়ন। 19 নম্বর দেখো, নিচের কোনটি মূল্যায়নের মৌলিক নীতি? আচরণ পরিবর্তনের বিচারকরণ, শিক্ষার উদ্দেশ্যের বিচারকরণ, জটিল আচরণের বিচারকরণ, উপরের সবগুলি। নিচের কোনটি মূল্যায়নের মৌলিক নীতি? মূল্যায়নের মৌলিক নীতি হচ্ছে আচরণের বিচারকরণ, আচরণ পরিবর্তন যেটা হচ্ছে তার বিচার করা হবে, শিক্ষার উদ্দেশ্যের বিচারকরণ, জটিল আচরণের বিচারকরণ, সবগুলি। তাহলে উত্তর হবে সবগুলি হচ্ছে উত্তর। যে মূল্যায়নের মৌলিক নীতি, আচরণ পরিবর্তন কতটুকু হলো, শিক্ষার উদ্দেশ্য কতটুকু হলো, এবং জটিল আচরণের বিচার কত, মানে জটিল আচরণ কেমন হলো বা কেমন ধরনের আচরণের মধ্যে তার কমপ্লেক্সিটি এসছে সেটাও বিচার করা। 20 নম্বর দেখো, নিচের কোনটি গঠনগত মূল্যায়নের উদাহরণ নয়? ভালো করে লক্ষ্য করো, গঠনগত মূল্যায়নের উদাহরণ নয় কোনটি? শ্রেণী পরীক্ষা, সাপ্তাহিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, মৌখিক প্রশ্ন। গঠনগত মূল্যায়ন যেটাকে আমরা ফরম্যাটিভ ইভ্যালুয়েশন বলে থাকি, গঠনগত মূল্যায়ন ফরম্যাটিভ ইভ্যালুয়েশন বলে থাকি, নিচের কোনটি এর উদাহরণ নয়? শ্রেণী পরীক্ষা, সাপ্তাহিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, মৌখিক প্রশ্ন। উত্তর করবে সবাই। কি হবে? বার্ষিক পরীক্ষা যেটাকে আমরা সামেটিভ ইভ্যালুয়েশন বলি, এটা কিন্তু গঠনগত মূল্যায়নের উদাহরণ নয়। বার্ষিক পরীক্ষার উদাহরণ হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন, যেখানে আমরা সামগ্রিক মূল্যায়ন বলে থাকি। আর বাদবাকি কিন্তু গঠনগত মূল্যায়নের উদাহরণ হতে পারে বা ওর মধ্যে পড়ছে। 21 নম্বর দেখো, নিচের কোনটি গঠনগত মূল্যায়নের বৈশিষ্ট্য নয়? গঠনগত এবং সামগ্রিক মূল্যায়ন নিয়ে অনেকের কনফিউশন থাকে। এই প্রশ্নগুলোর সাহায্যে তাদের কিন্তু এই কনফিউশন দূর করা যাবে বলে আমি আশাবাদী। উত্তর কি হবে? উত্তর হবে শিক্ষাদান পর্ব শেষ হওয়ার পর এই মূল্যায়ন করা হয়, এটা ঠিক নয়, বৈশিষ্ট্য নয়। এই নয় যখন বলেছে তখন এটা হবে যে শিক্ষাদান পর্ব কোর্স শেষ হওয়ার পর কিন্তু এটা করা হয় না। গঠনগত মূল্যায়ন করা হয় শ্রেণীকক্ষে পাঠ চলাকালীন বা কোর্স চলাকালীন কোনো একক বা কোনো চ্যাপ্টার বা কোনো কোর্সের মধ্যে কোনো প্রক্রিয়া যখন চলছে তখন কিন্তু এই গঠনগত মূল্যায়ন করা হয়, ফরমেটিভ ইভ্যালুয়েশন করা হয়। এতে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ই কিন্তু ফিডব্যাক পেয়ে থাকে যে কি ধরনের প্রচেষ্টা চলছে, আমরা কতটা, শিক্ষার্থীরা জানতে পারে আমরা কতটা শিখতে পারলাম, শিক্ষকও জানতে পারে যে তাদের কতটুকু পারদর্শিতা অর্জন করানো সম্ভব হলো, এবং দেখা গেল যে কোন টপিকে বিভ্রান্তি রয়েছে, কনফিউশন রয়েছে, কোন টপিকে দুর্বলতা রয়েছে, কোনগুলো অপ্রয়োজনীয়, সেগুলো কিন্তু এই ফরমেটিভ ইভ্যালুয়েশনের মাধ্যমে কিন্তু বোঝা যায়। 22 নম্বর দেখো, ব্যক্তিরা একে অপরের থেকে আলাদা, কেন আলাদা? এটা সিটেটে আসা প্রশ্ন। সিটেটে আসা প্রশ্ন, ব্যক্তিরা কেন একে অপরের থেকে আলাদা?
কারণ কি ব্যক্তিরা প্রত্যেকটা ব্যক্তি আমাদের একে অপরের থেকে আলাদা হয়, এই কারণে আলাদা হয়। কারণ কি? কারণটা হচ্ছে বংশগতি এবং পরিবেশের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক রয়েছে, এই কারণে কিন্তু আলাদা হয়। বংশগতি সবার এক হয় না, আবার পরিবেশ সবার এক হয় না। এই কারণে পার্সোনালিটি অর্থাৎ দেখা গেল যে ব্যক্তিতে ব্যক্তিতে পার্থক্য থাকে। 23 নম্বর দেখো, উন্নয়নের গতি এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে পরিবর্তিত হয়, বা ডেভেলপমেন্ট ভ্যারিজ ফ্রম ওয়ান ইন্ডিভিজুয়াল টু অ্যানাদার, বাট ইট ফলো ড্যাশ প্যাটার্ন, অর্থাৎ একটা প্যাটার্ন তো ফলো করে। ডেভেলপমেন্টের গতি এক ব্যক্তি থেকে আলাদা ব্যক্তি আলাদা হতেই পারে, কিন্তু একটা প্যাটার্ন অবশ্যই ফলো হয়। সেই প্যাটার্নটা কি? সিটেটে আসা প্রশ্ন, এটাও সিটেট। একটা প্যাটার্ন অবশ্যই ফলো হয়, সেই প্যাটার্নটা হচ্ছে কি? একটি ক্রমিক এবং সুশৃঙ্খল যে প্যাটার্ন, অর্থাৎ সিকোয়েন্সিয়াল অ্যান্ড অর্ডারলি, এটা কিন্তু ফলো করা হয়। এটা কিন্তু ফলো করা হয় আমাদের ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে, অর্থাৎ একটা সিকোয়েন্স অনুযায়ী চলবে, একটা ক্রমিক অনুযায়ী চলবে, সুশৃঙ্খল ভাবে হবে। 24 নম্বর দেখো, গিলফোর্ডের ত্রিমাত্রিক তত্ত্বে প্রথম কয়টি উপাদান ছিল? গিলফোর্ডের যে এসওয়াই মডেল, স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্স, বা ত্রিমাত্রিক তত্ত্ব বুদ্ধির ক্ষেত্রে, সেটা প্রথমে উপাদান কয়টি ছিল? সেখানে প্রথমে উপাদান ছিল কয়টি? প্রথমে উপাদান ছিল 120টি, পরে আসে 150টি, যেটা আমরা এখন পড়ছি, এবং আরো রিভাইজ হয়েছে, যেটাকে আমরা 180 তে রয়েছে। একটি সমস্যা সমাধানের জন্য অনেকগুলি সমাধানের উপায় খুঁজে পাওয়া, এটাকে আমরা কি চিন্তন বলবো? একটি সমস্যা সমাধানের জন্য অনেকগুলি সমাধানের উপায় যে খুঁজে পাওয়া, এটাকে আমরা কি বলবো? এটা হবে কি? উত্তর হবে অপসারী চিন্তন। অপসারী চিন্তন এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা সমস্যা সমাধানের জন্য অনেকগুলি সমাধানের উপায় খুঁজে পাচ্ছি, সেটাকে অপসারী চিন্তন বলা হয়। অর্থাৎ একটা সমস্যা সমাধানের জন্য বিভিন্ন দিক দিয়ে চিন্তা করা, এটাকে অপসারী চিন্তন বলে। তার ঠিক উল্টোটা হচ্ছে অবিসারী চিন্তন। 26 নম্বর দেখো, প্রেরণা হলো একটি মানসিক শক্তি, একটি মানসিক প্রক্রিয়া, নাকি একটি মানসিক উপাদান, নাকি উপরে সবগুলি? দেখো ও অপশনগুলো দেখো, অনেকে এটা গুলিয়ে ফেলবে, অপশনগুলো দেখেই কিন্তু গোলানোর মতোই অপশন বলা যায়। সেক্ষেত্রে ভাবনা চিন্তা করে উত্তর দেওয়া উচিত। প্রেরণা, যেটাকে আমরা মোটিভেশন বলি, এটা একটা প্রসেস, যেটা শিখন বা কোনো উদ্দেশ্যমূলক কাজ সম্পাদন করার জন্য এটা মানসিক একটা প্রক্রিয়া বলা যায়। 27 নম্বর দেখো, ভাষা অধিগ্রহণ এবং বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি? ভাষা অধিগ্রহণ এবং বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি? উত্তর হবে শৈশবকাল হচ্ছে ভাষা বিকাশ এবং অধিগ্রহণের সবচেয়ে উপযুক্ত সময়। শৈশবকালে ভালো করে লক্ষ্য করবে যে কুইং, আমরা পড়েছি কুইং, ব্যাবলিং, টেলিগ্রাফিক স্পিচ, এই জিনিসগুলো যে দেখা যায় বিভিন্ন শব্দ উচ্চারণ বা একটা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের মিশ্রণে, এইগুলোকে ভাষা অধিগ্রহণ এবং বিকাশ এই সময় থেকে কিন্তু হচ্ছে। তাহলে যেমন মনে করো যে কুইং দেখা যায়, যেটাকে আমরা বলি কুইং দেখা যায় 2 মাস বয়স থেকে বা 3 মাস বয়স থেকে কুইং দেখা যায়। এখান থেকে কিন্তু ভাষা অধিগ্রহণ বিকাশটা আস্তে আস্তে আমাদের শুরু হচ্ছে। 28 নম্বর দেখো, পাঠ্যক্রমের গঠনগত মূল্যায়নের উদ্দেশ্য কোনটি? প্রয়োজনীয় বিষয় সংযোজন, পাঠ্যক্রমের উন্নয়ন, অপ্রয়োজনীয় বিষয় বাতিলকরণ, সবকটি। পাঠ্যক্রমের গঠনগত মূল্যায়নের উদ্দেশ্য কোনটি?
পাঠ্যক্রমের গঠনগত মূল্যায়নের উদ্দেশ্য হচ্ছে সবগুলি প্রয়োজনীয় বিষয় সংযোজন করা, পাঠ্যক্রমের উন্নয়ন করা, অপ্রয়োজনীয় বিষয় বাতিলকরণ, সবকটি হচ্ছে পাঠ্যক্রমের গঠনগত মূল্যায়ন, যেটাকে আমরা ফরমেটিভ ইভ্যালুয়েশন বলি, একটু আগে আমি বলে দিলাম। সেখানে সবগুলোই কিন্তু এর উদ্দেশ্য। 19 নম্বর দেখো, নৈর্ব্যক্তিক প্রশ্নে ব্যক্তিগত প্রভাব থাকে না, একটি মাত্র উত্তর থাকে, উত্তরটি দেওয়া থাকে, উপরের সবগুলি। তোমরা নিজেরাই উদাহরণ এটা খুঁজে নিতে পারবে। নৈর্ব্যক্তিক প্রশ্ন যেটাকে আমরা বলে থাকি, উত্তর দেওয়া থাকে এবং তার মধ্যে থেকে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। নৈর্ব্যক্তিক উত্তরের সবগুলো থাকে, ব্যক্তিগত প্রভাব থাকে না, কারণ উত্তর দেওয়া রয়েছে, একটা পূর্ব নির্ধারিত উত্তর কিন্তু সেখানে দেওয়া রয়েছে। তাই ওখানে যারা খাতা দেখবে তাদের কিন্তু ব্যক্তিগত প্রভাব ওখানে খাটবে না, একটি মাত্র উত্তর থাকে। ওখানে কি হয়, একটি মাত্র উত্তর থাকে, মানে উত্তর একটিই হবে অনেকগুলো অপশনের মধ্যে থেকে, উত্তরটি দেওয়া থাকে এবং উপরের উত্তরটি অবশ্যই দেওয়া থাকবে। অনেকগুলো অপশনের মধ্যে থেকে উত্তরও দেওয়া থাকে, একটাই উত্তর থাকে এবং সব। তাহলে নৈর্ব্যক্তিক প্রশ্নে এই বৈশিষ্ট্যগুলো দেখা যায়। 30 নম্বর দেখো, নৈর্ব্যক্তিক প্রশ্নের অপরিহার্য বৈশিষ্ট্য কি? নৈর্ব্যক্তিক প্রশ্নের অপরিহার্য বৈশিষ্ট্য কি? নৈর্ব্যক্তিক প্রশ্নের অপরিহার্য বিষয় হচ্ছে নম্বরদানে ব্যক্তিগত প্রভাব মুক্ত করা। এটা হচ্ছে নৈর্ব্যক্তিক প্রশ্নের অপরিহার্য বৈশিষ্ট্য। কারণ নম্বরদানে যদি ব্যক্তিগত প্রভাব থাকে তাহলে বিভিন্ন ব্যক্তি যখন খাতাগুলো দেখছে বা পরীক্ষার উত্তরপত্রগুলো যখন দেখছেন তখন তাদের মধ্যে কিন্তু একটা পার্থক্য থাকে, সেক্ষেত্রে মূল্যায়নের উপর প্রভাব বিস্তার করতে পারে। ওই জন্য নৈর্ব্যক্তিক প্রশ্নের মূল যে বৈশিষ্ট্য যেটা থাকে আমাদের সাধারণত নম্বরদানে ব্যক্তিগত প্রভাব মুক্ত করা। এতে করে করলে শিক্ষার্থীদের পারদর্শিতার মূল্যায়ন সঠিকভাবে করা সম্ভব হবে এবং একটা অ্যাকুরেট পদ্ধতিতে এগোনো যাবে। তো আজকে এই 30খানা প্রশ্ন ছিল। 30খানা প্রশ্নের মধ্যে কার কতটা হলো অবশ্যই জানাবে। এবং আমি বারবার বলে থাকি যে আমাদের টেট সম্ভাবনা লক্ষ্য করে যে আমাদের এই যে অ্যানালাইসিস গুলো হচ্ছে বিভিন্ন কোশ্চেন কেমন হতে পারে, সেক্ষেত্রে এইগুলো যদি তোমরা মক টেস্ট হিসাবে নাও তাহলে কিন্তু তোমাদের পরবর্তীতে ওই সহজ কঠিন প্রশ্নের একটা যে বিভাজন সেখানে কিন্তু ভালো স্কোর করার একটা চান্স রয়েছে, বা একটা কি বলা যায়, একটা বড় ক্ষেত্র রয়েছে। তাহলে ফাউন্ডেশন ব্যাচ আমাদের ডব্লিউবি টেট এর বেসিক থেকে সমস্ত সাবজেক্টের ক্লাস কিন্তু এখানে শুরু হয়েছে। 16 আগস্ট থেকে ব্যাচটা চলছে এবং ব্যাচ ডিউরেশন হচ্ছে 4 মাস, ব্যাচ ভ্যালিডিটি 8 মাস। এখানে প্রতিটা টিচারের বিভিন্ন সাবজেক্ট এক্সপার্ট রয়েছে, তাদের বেসিক থেকে কনসেপ্ট ক্লিয়ার করানো, প্লাস মক টেস্টের ব্যবস্থা এবং পিডিএফ ফ্রির ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। তোমরা যদি এখানে জয়েন হয়ে যাও তাহলে কিন্তু তোমাদের 2024-এর টেটের যে ফাউন্ডেশন অর্থাৎ সিডিপি, ইভিএস, ম্যাথ, ইংলিশ, বাংলা সবগুলোর একটা ভিত্তি তৈরি হবে, দৃঢ় ভিত্তি তৈরি হবে, এটা আমি আশা করতে পারি। চলো আজকে এ পর্যন্ত। পরবর্তী ক্লাসে আবার নতুন নতুন কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই চেষ্টা করবে বেশি বেশি করে এগুলো আনসার করার চেষ্টা করবে, দেখবে যে কোন ধরনের অ্যান্সার করতে আমাদের সমস্যা হচ্ছে বা কি ধরনের কোন দিক থেকে চিন্তা করলে আমাদের সঠিক উত্তরটা আসবে।